সার সংকটে কৃষি উৎপাদন ব্যাহত, 1100 টাকা টিএসপি বিক্রি হচ্ছে 2200 টাকায়। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ডিলারদের। নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ছে শিক্ষার্থীরা। ইউপি নির্বাচনে বিদ্রোহীদের মদতদাতা মন্ত্রী এমপিদের নামের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, 2-1 দিনের মধ্যেই আসতে পারে কঠোর সিদ্ধান্ত। গণফোরামের কেন্দ্রীয় সম্মেলনে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান, খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের। অমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছেই, মালয়েশিয়া শ্রীলঙ্কাতেও দেখা মিলছে একই উপসর্গের। আফ্রিকার 7 দেশ থেকে ঢুকলে 14 দিনের কোয়ারেন্টিন। রাজধানীর বাজারে এখনো বেশিরভাগ পণ্যের দাম আকাশ ছোঁয়া, বাজার ভেদে নিত্যপণ্যের দর নিয়েও মিশ্র প্রতিক্রিয়া, সরবরাহ থাকলেও বেশি দামের উত্তর নেই কারো কাছে। এবং 2 ম্যাচ সিরিজের শেষ টেস্টে শনিবার মিরপুরে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান, 3 স্পিনার ও 1 পেসার নিয়ে খেলার সম্ভাবনা বাংলাদেশের, শঙ্কা তাসকিনকে নিয়ে। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সার সংকটে বিপাকে দেশের কৃষি। কৃষকরা বলছেন 1100 টাকার টিএসপি সার কিনতে হচ্ছে 2200 টাকা পর্যন্ত। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে আর্থিক সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। সার বিক্রির সাথে সংশ্লিষ্টদের অভিযোগ, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাই দাম বৃদ্ধির প্রধান কারণ। তবে কৃষি বিভাগ বলছে সরবরাহে ঘাটতির কোনো কারণ নেই। ব্যুরো প্রধানদের সাথে নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে সারের কোনো সংকট নেই বলা হলেও কৃষককে সেই সার কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। গুদামে পর্যাপ্ত মজুদ, ডিলারদের কাছেও আছে সার, তবুও কৃষককে দিতে হচ্ছে বাড়তি দাম। শীতকালীন সবজি, আলু, ভুট্টা ও বোরো আবাদের এই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষককে সারের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। সার পাচ্ছি না, যে সারের দাম বেশি, যেখানে যাচ্ছি সেখানে অনেক বেশি বেশি নিচ্ছে দাম। শ্বাস করি এখন বর্তমানে আমরা সার পাইতেছি না, এখন খুব কষ্ট হচ্ছে আমাদের। আমার যে চাহিদা সেই অনুযায়ী আমরা সার পাচ্ছি না। এখন 10 কেজি ইউরিয়ার দরকার, 1 বস্তা ইউরিয়া নিতে হলো বাধ্য। খুচরা পর্যায়ে সারের দাম বেশি হতে পারে, ডিলার পর্যায়ে সারের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে না, চাহিদার তুলনায় সরবরাহ কম। আমাদের ডিলার পর্যায়ে সারের দাম বেশি নাই, খুচরা পর্যায়ে হয়তো বেশি হতে পারে, সেটা আমার জানা নাই। এমওপি, ডিএপি সার, ইউরিয়া এগুলো যে সরকারের রেটে চাঁদা দিয়ে আছে, একমাত্র সংকট হলো দেখি টিএসপি। আমাদের বাংলাদেশি যেটা টিএসপি, বাংলাদেশি টিএসপি মার্কেটে নেই। কৃষির উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন প্রান্তিক কৃষকেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ছুটির দিনেও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় আন্দোলন অব্যাহত রেখেছে অল্প সংখ্যক শিক্ষার্থী। সড়কে অব্যবস্থাপনা ও রাষ্ট্রের দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করার কর্মসূচি ঘোষণা করেছে তারা। শনিবার দুপুর 1টা থেকে বেলা 1টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বাসের ভাড়া বাড়ানোর পরপরই হাফপাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা শুরু করেন আন্দোলন। পরে 2 ছাত্র নিহতের ঘটনায় তার রূপ নেয় নিরাপদ সড়কের দাবিতে। গেল কয়েক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করলে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর ধীরে ধীরে তা কমে গেছে। কিন্তু রাজধানীর রামপুরা এলাকার আন্দোলনকারীরা আশ্বাসে নয়, দাবির বাস্তবায়ন চান। নিহত 2 ছাত্রের নামে ফুট ওভার ব্রিজ নির্মাণ সহ 9 দফাকে 11 দফা বাড়িয়ে ছুটির দিনও আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীকে তুরাগ বাসে আহ্বান জানাচ্ছি, তিনি একদিন আসুক, তিনি একদিন দেখুক, তাহলে তিনি আসল চিত্রটাই দেখতে পারবেন। আমাদের স্কুল আজকে বন্ধ, তার জন্য আমাদের দাবি আসছে, দাবির জন্য আসছি আমরা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা তো রাস্তা ছাড়বো না ভাই। এভাবে কতদিন মরবে ভাই? 18 আন্দোলনও সেম হইলো, সব দাবি মানা হইলো, লাস্টে কি হলো ভাই? 1 মাস ছিল সর্বোচ্চ, আবার সব আগের মতো হয়ে গেল। লাভ কি ভাই? জানতো আমাদের যায়। তাদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে পাশে থাকার অঙ্গীকার করেন অভিভাবক প্রতিনিধি পরিচয় দেওয়া জুরাইনের মিজানুর রহমান। বাচ্চারা, মানুষটা অনবরত মারা যাচ্ছে, তারপর রাস্তার কোন রকম শৃঙ্খলা ঘটে নাই। একজনের নির্লজ্জ, এত বড় তারা নির্লজ্জ, একজনের লজ্জা নাই। একটা প্রতিষ্ঠানে থেকে গুরুত্বপূর্ণ মানুষ এই জন্য পদত্যাগ করলো না।
পরে আন্দোলনকারীরা সড়কে অব্যবস্থাপনা ও রাষ্ট্রের দুর্নীতির প্রতিবাদে শনিবার লাল কার্ড প্রদর্শন করার কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল বেলা 12টায় রামপুরা ব্রিজে যে ফুটপাত আছে সেই ফুটপাতের পাশে দাঁড়িয়ে আমরা সড়কের যে অব্যবস্থাপনা, যে রাষ্ট্রের যে দুর্নীতি, সেই দুর্নীতিকে আমরা লাল কার্ড দেখিয়ে কার্টুন প্রদর্শন করতে চাই। শুক্রবার রাস্তা অবরোধ না করলেও এ সময় কয়েকটি বাস আটকে রাখেন তারা। এ নিয়ে পুলিশের সাথে তাদের কয়েক দফা বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ করবেন। এর আগে ওই ঘটনার প্রতিবাদে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আন্দোলনে নামেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের দাবি, কিছু শিক্ষার্থীর মানসিক নির্যাতনের কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় দায়ীদের বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কারের দাবিতে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। এছাড়া এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে ছাত্রলীগও। সকালে তারা 5 দফা দাবিতে স্মারকলিপি দেন উপাচার্যের কাছে। আলাদাভাবে ছাত্রলীগের ব্যানারে আমাদের কোনো কর্মসূচি না দেখাতে অনেক শিক্ষক বা অনেক গোষ্ঠী এটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে, যে কারণে আমরা আজকে ছাত্রলীগের ব্যানারে এখানে আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে উপস্থিত হইতে বাধ্য হয়েছি। সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন স্যারের অকাল প্রয়াণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শোকাহত। যদি এই ঘটনায় কোনো ছাত্রলীগের নেতাকর্মী, সে যত বড় মাপের নেতাই হোক, যদি সে দোষী প্রমাণিত হয়, আমরা ছাত্রলীগ, কুয়েট ছাত্রলীগ দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা নিজেরা তাদের বিচারের দাবিতে অবশ্যই আমরাই মাঠে থাকবো সবার আগে। কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যু স্বাভাবিক নয়, তাকে মেরে ফেলা হয়েছে, এ দাবি তার পরিবারের। দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেধাবী সেলিম হাল ধরেছিলেন তার পরিবারের। কেবল সম্মান আর সচ্ছলতার দিকে হাঁটতে থাকা পরিবারে এখন অন্ধকার নেমে এসেছে। সেলিমের মৃত্যু নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। জাহিদুজ্জামানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শেখ ইমন। আর্থিক সচ্ছলতা আর সামাজিক মর্যাদা নিয়ে কেবলই দাঁড়াচ্ছিল সেলিমের পরিবার। বাবা, বোন সবাই চলতেন তার উপার্জনের টাকায়। ছেলেবেলা থেকেই মেধাবী ছিলেন সেলিম। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে এসএসসি পাশ করেন। পরবর্তীতেও মেধার স্বাক্ষর রাখেন। নিজেরা খেয়ে না খেয়ে তাকে লেখাপড়া করিয়েছেন বলেন পরিবারের সদস্যরা। আনারসের ব্যবসা করেছি, আমের ব্যবসা করেছি, কলাম থেকে আমলা মন্তর দিছি আমলা। আবার 2 মেয়াদ দিয়ে 2 বছর গার্মেন্টসে চাকরি করা, সেই টাকা নিয়ে ছেলেমেয়ে দিয়ে এত কিছু করার পরে সেলিমকে মানুষ করলাম। 2 বোন ও 1 ভাইকেও আর্থিক সহায়তা করতেন কুয়েটের অধ্যাপক সেলিম হোসেন। খরচা করে ছোট বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার কথা ছিল সামনের মাসে। আমি চাকরি করি গার্মেন্টসে, খুব সীমিত বেতন পাই। আমার ফ্যামিলি মেনটেন করতে আমি তার বাবাকে আর দিতে পারি না। হ্যাঁ, আমার ওই ভাই আমার ফ্যামিলির সব আয়ের উৎস। আমরা শেখ হাসিনার কাছে চাই যে আমার ভাই সুষ্ঠু বিচার চাই আমরা, যাতে শেখ হাসিনা আমাদের উপরে তাকায় একটু দেখে। সেলিম যেমন মেধাবী ছিলেন তেমনই ছিলেন সততার প্রতীক বলছেন তার বন্ধুরা। তারাও এই মৃত্যুর প্রকৃত রহস্য বের করতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এটা তো হত্যা, এটা একটা ক্রাইম। ওকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক স্ট্রোক না। কুমারখালী উপজেলার বাসগ্রামে বাড়ির অদূরে কবরস্থানে দাফন করা হয়েছে অধ্যাপক সেলিমকে। তার আত্মার শান্তির জন্য দোয়া করছেন এলাকাবাসী। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। ইউপি নির্বাচনে বিদ্রোহীদের মদতদাতা মন্ত্রী এমপিদের ভাগ্য ঝুলে আছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায়। তাদের নামের তালিকা এখন প্রধানমন্ত্রীর টেবিলে। প্রাথমিকভাবে শোকজ নোটিশ, ভবিষ্যতে দলীয় পদ এবং মনোনয়নের ক্ষেত্রেও বঞ্চিত হতে পারেন এই তালিকায় থাকা বিভিন্ন পর্যায়ের নেতারা। দলের বিভিন্ন সূত্রে জানা গেছে 2-1 দিনের মধ্যেই দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত জানাবেন। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। সারা দেশে কয়েক ধাপে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ স্তর ইউপি নির্বাচন। এরই মধ্যে হয়ে যাওয়া 3 ধাপের নির্বাচনী ফলাফলে প্রায় অর্ধেক ইউপিতে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের।
এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে এমপি মন্ত্রীদের ভূমিকা নিয়ে। জনপ্রিয়তা নিরিখে বিচার না করে নিজেদের লোককে মনোনয়ন দেওয়া এই ফল বিপর্যয়ের অন্যতম কারণ। এরই প্রেক্ষিতে দলের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয় তাদের আমলনামা তৈরির। এসব প্রতিবেদনে উঠে এসেছে অনেক মন্ত্রী এমপির নাম, যাদের ভূমিকাতেই ভরাডুবি হয়েছে নৌকার, যা এখন দলের সভানেত্রীর টেবিলে। যতটুক পাইছি ততটুক রিপোর্ট সাবমিট করছে এবং বাদ বাকিগুলা খুব শীঘ্রই আমরা রিপোর্ট সাবমিট করতে হবে। আমার ডিভিশনে এখন 4-5 জন মন্ত্রী এমপির নাম আসছে, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম আসছে। দেখা যায় একটা জেলায় 5 বার বলার পরেও তারা তালবাহানা করছে, তাদের কিন্তু বহিষ্কার করে নেয় নির্বাচন পর্যন্ত। এর মানে কি, যারা দায়িত্বে আছে চেয়ারে, জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা থানার প্রেসিডেন্ট সেক্রেটারি, তারাই এই বিদ্রোহীদের মদত দিচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায় বেশ কিছু বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও অনেক জায়গায় এই বিদ্রোহী প্রার্থীদের বসানো সম্ভব হয়নি। আওয়ামী লীগের নেতারা বলছেন দলের অবস্থান স্পষ্ট, বিদ্রোহী কিংবা তাদের মদতদাতাদের কোনো ছাড় নেই, দলের শৃঙ্খলা ভঙ্গ করলেই কঠোর শাস্তি। কারণ যিনি বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে তিনি যেমন দলের নির্দেশনা অমান্য করছেন, এটা সাংগঠনিক বিশৃঙ্খলা শামিল। পাশাপাশি যিনি বিদ্রোহী প্রার্থীকে মদত দিচ্ছেন তিনিও সংগঠনের নির্দেশনা অমান্য করছেন। যে সমস্ত মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান কিংবা জেলার নেতারা পর্যায়ে, প্রেসিডেন্ট সেক্রেটারি পর্যায়ে যারা বিদ্রোহীদের মদত দিচ্ছে, তাদের তিনি নোট করে রাখবেন এবং আগামী যখন নির্বাচন হবে, যারা নৌকার বিরুদ্ধে মদত দিচ্ছে এখন তাদেরই নৌকা আর জীবন দিবেন না। এবং জেলা পর্যায়ের যারা চেয়ারে বসে আছেন, সামনে যে কোনো সম্মেলনের সময় তাদের চেয়ার থেকে নামাই দেওয়া হবে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচন 26 ডিসেম্বর এবং পঞ্চম ও শেষ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে 5 জানুয়ারি। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। দেশে একটি জাতীয় সরকার কায়েম করারও আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। দলের সভাপতি ডক্টর কামাল হোসেনকে ছাড়াই এই কাউন্সিল পরিচালনা করেন মোস্তফা মহসিন মন্টু। শারীরিক অসুস্থতার কারণে কামাল হোসেন আসতে পারেননি বলে জানান তিনি। কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আবু সাইদ। সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর আহ্বান জানান। গণফোরামের নেতাকর্মীদের সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় থাকার আহ্বানও জানান তিনি। আপনারা যদি এখন থেকে সংঘবদ্ধ না হন, গণতন্ত্র হবে না। আপনারা সবাই মিলে জাতীয় সরকার করেন, খালেদা জিয়াকে বেল দিতে পারেন। আমি তার মামলা উজ্জ্বল কথা বলি না, আপনারা এই রোববারে সুমোটর করে ওনাকে বেল দিয়ে দেন। বেগম জিয়ার কথা এই কারণেই বলছি, এরপরে যদি আসম আব্দুর রব এরকম করে অসুস্থ হন, মাহমুদ রহমান মান্না অসুস্থ হন, আমাদেরকেও পাঠাবে না। বেগম জিয়ার মতো মানুষ যখন যেতে পারেন না, সাধারণ মানুষের স্বাস্থ্যের ভালো থাকবার কোনো গ্যারান্টি নাই। হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে অত্যন্ত সচেতনভাবে তিলে তিলে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে এ সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। শুক্রবার কৃষক দলের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দেন ঢাকা সহ আশপাশের জেলার নেতাকর্মীরা। অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সমাবেশ থেকে আহ্বান জানান বক্তারা। দেশীয় নেত্রীকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আপনার আজকে এইভাবে তিলে তিলে সচেতনভাবে, অত্যন্ত সচেতনভাবে তাকে হত্যা করা হচ্ছে। তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে তাহলে তিনি বাঁচবেন না। একমাত্র আমেরিকা, ইংল্যান্ড এবং জার্মানিতে এই রোগের চিকিৎসা ভালো হয়। এটা তার অধিকার চিকিৎসা পাওয়ার, আর আমাদের অধিকার হচ্ছে যে আমাদের গণতন্ত্র ফিরে পাওয়ার। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভাঙচুরের নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে আসতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিকে সাহায্যের হাত পাচ্ছেন, আবার ভাঙচুরও করবেন, একসাথে দুটো হয় না। শুক্রবার দুপুরে কুমিল্লার বুড়িচংয়ের ঐতিহ্যবাহী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। অনুষ্ঠানে নিজের সংগ্রামী জীবন ও সাফল্যের গল্প শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমি জানি আমার পকেটে টাকা আছে কিনা আছে, নির্বাহী ক্ষমতার সীমা আছে, অসীম ক্ষমতার শেখ হাসিনা নাই। সংবিধান দিয়ে এই যে উকিল ভাই আছেন আমাদের এখানে, সব কিছু বেড়া দেওয়া আছে। সুতরাং শেখ হাসিনা যতটুকু পেরেছে উনাকে দিয়েছে, আরও যদি উনি দেয় উনার ক্ষমতা বলে আমার ব্যক্তিগত কোনো আপত্তি নয়। একদিকে আপনি হাত পাতন সাহায্য আবার ভাঙচুরও করবেন, এই দুই কাজ একসঙ্গে হয় না। দক্ষিণ আফ্রিকা থেকে ইউরোপ আমেরিকা ঘুরে এক সপ্তাহেই এশিয়ার দেশগুলোতে হানা দিয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। রোগী শনাক্ত হয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এমনকি ভারতেও। গবেষকরা বলছেন ডেল্টার চেয়ে 3 গুণ বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। এর মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা নয়, ইউক্রেনের বিরুদ্ধে লড়তে হবে টিকায়, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে প্রাথমিক একটি গবেষণা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা, যেখানে দেখা গেছে ডেল্টা ও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা 3 গুণ বেশি। খুব দ্রুত এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এশিয়াতেও। ভারতের পর মালয়েশিয়া, শ্রীলঙ্কাতেও প্রথমবারের মতো এই ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে এরই মধ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। নরওয়েতে অর্ধশতাধিক মানুষের দেহে শনাক্ত হয়েছে ওমিক্রন ছড়িয়েছে 5 মার্কিন অঙ্গরাজ্যেও। সামাজিক সংক্রমণের শঙ্কায় লকডাউনের পথে হাঁটার পরিকল্পনা করছে দেশটি। ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সকলের সম্মিলিত পরামর্শেই এই পরিকল্পনাটি তৈরি করেছি আমরা, যাতে শাটডাউন বা লকডাউন নয়, বরং আরও জোরদার টিকাদান কর্মসূচি, বুস্টার ডোজ এবং শনাক্তকরণ পরীক্ষা যুক্ত করা হয়েছে। করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সাথে অন্যদের ওমিক্রন থেকে বাঁচতে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওমিক্রনের ঢেউয়ের বিরুদ্ধে লড়তে টিকাদানের উপর গুরুত্ব আরোপ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। মাসুদ রানা, নিউজ 24। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ ঠেকাতে আফ্রিকার 7টি দেশ থেকে বাংলাদেশে ঢুকলে 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে উল্লেখিত দেশগুলো হল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, লেসোথো, ঘানা, বতসোয়ানা, ইসওয়াতিনি ও নামিবিয়া। এসব দেশ থেকে যাত্রা করতে হলে 48 ঘন্টার মধ্যে করোনার RT-PCR নেগেটিভ সনদ থাকতে হবে। এরপর বাংলাদেশে প্রবেশের পরও যাত্রীদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে 14 দিনের কোয়ারেন্টাইন ও 2 দফায় করোনা পরীক্ষা করাতে হবে। তবে এক্ষেত্রে 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। 7 দেশ ছাড়াও অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের 7 দিনের হোম কোয়ারেন্টাইন জারি থাকবে। আমাদের 3 দিন আগে টেস্ট করতে হয়েছে, কিন্তু টেস্ট করা লাগেনি। আমি মূলত থাকি হাইল, কিন্তু এখন আবার নতুন করে শুনলাম 14টা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ডাবল ভ্যাকসিন ছিল এখানে, কারণ আমরা সার্টিফিকেট নিয়ে আসছি এখান থেকে। তো তারা এখানে আমাদের জিজ্ঞেস করলো, জাস্ট শো করছি, তারা আমার সার্টিফিকেট দিয়ে দেখলো, দেখে তারপর পাস দিয়ে দিয়েছে। হঠাৎ করেই বন্ধ ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। বুধবার রাতে তাদের ফেসবুক পেজে এমন ঘোষণার পর বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুর আলম শিকদার তাদের ফেসবুক পেজে লাইভে জানান, অফিস বন্ধ থাকলেও তাদের কার্যক্রম চলবে। এ খবরের পর শুক্রবার আলিশা মার্টের প্রধান কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। চটকদার বিজ্ঞাপন ও বিভিন্ন পণ্য ছাড়ের লোভনীয় অফারের ফাঁদে পড়ে গ্রাহকরা শত শত কোটি টাকা বিনিয়োগ করে আলিশা মার্ট নামক ই-কমার্স প্রতিষ্ঠানে। কিন্তু বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা পণ্য না পাওয়া ও অর্থ ফেরত না পাওয়ার অভিযোগ করছিল। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ করেন কয়েক মাস বেতন না দেওয়ার। এখানে যতগুলা এমপ্লয়ার আছে, একজনেরও চাকরির কোনো সিকিউরিটি নেই। এমন অবস্থায় বুধবার গভীর রাতে হঠাৎই আলিশা মার্টের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। বলা হয়, অনাকাঙ্ক্ষিত ও নিরাপত্তাজনিত কারণে আলিশা মার্টের সমস্ত দাপ্তরিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বরাবরই স্বীকার করেছি যে আমাদের অনেক ধরনের ব্যর্থতা আছে।
পরে বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে আলিশা মার্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জানান, অফিস বন্ধ থাকলেও কার্যক্রম চলবে। আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা প্রত্যেকটা প্রশাসনকে বলেছি আমাদেরকে এই সার্ভিস দেওয়ার মতো নিরাপত্তা দেওয়া হোক। আমরা কি প্রতিটা সিসিটিভি পোস্ট করা শুরু করব, প্রত্যেকের আইডেন্টিটি প্রচার করা শুরু করব? আমি জানি না তথ্য আইনে সেটা আমি পারি কিনা। সেটা যদি আমরা পারি, আমরা সেটাই করব। তিনি আরো বলেন, যত ব্যাংক লক আছে 30 জানুয়ারির মধ্যে ক্লিন করা হবে। এখন আমাদের জন্য আরো কঠিন করে দেওয়া হলো। অফিস থেকে যেভাবে যত বেশি সার্ভিস দিতে পারতাম, বাইরে থেকে হয়তো ওইভাবে সার্ভিস আমরা দিতে পারবো না, কিন্তু আমাদের সার্ভিস বন্ধ থাকবে না। যখনই টাকা দিতে যাই তখনই আমরা বাধা পাই। কিছু কিছু প্রভাবশালী লোক টাকা দিতে গেলে তাদেরটাকে আগে প্রয়োজন মনে করে। এমন পরিস্থিতিতে শুক্রবার বনানীতে তাদের প্রধান কার্যালয়ে গিয়ে জানা যায়, বুধবার বন্ধ ঘোষণার পর কোনো কর্মকর্তা আসেননি অফিসে। কর্মকর্তারা কেউ আসতেছে না অফিসে, গ্রাহক আসতেছে 2-4 জন 5 জন 10 জন এসে শুনে চলে যাচ্ছে তারা। একের পর এক ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগের পর এবার গ্রাহকের টাকা নিয়ে উধাও আলিশা মার্ট। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে কোটিপতির সংখ্যার সাথে পাল্লা দিয়ে বৈষম্য বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি মনে করেন, এই বৈষম্য কমিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজধানীর একটি হোটেলে সরকারি গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 3 দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর ব্যাংক খাতের খেলাপি সহনীয় রয়েছে বলে দাবি করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ সময় বলেন, দীর্ঘমেয়াদী ঋণের উৎস হিসেবে ব্যাংক খাতকে বিবেচনা না করে পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়া উচিত। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, রপ্তানিতে বেশ কয়েকটি খাতের সম্ভাবনা রয়েছে, তবে সরকার শুধু পোশাক খাতকেই গুরুত্ব দিচ্ছে। We should move from just regionalization to regionalism, a conscious policy choice to take advantage of the Asian century. Go for the all exporters should be same benefit should be so that they can come up perfectly a developing country by 2026, and also move towards our goal of 2041. Huge infrastructure building in the rural areas, and there is no village now left with Pakka road other than hard to reach areas. এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যিক সংবাদ। রাজধানীর বাজারে এখনো বেশিরভাগ পণ্যের দাম আকাশ ছোঁয়া। ভরা মৌসুমেও হাতের নাগালের বাইরে শীতকালীন সবজির দাম। বাজার ভেদে নিত্যপণ্যের দর নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কেন পণ্যের দাম বেশি, এমন প্রশ্নে অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। সব জিনিসেরই দাম বেশি, কোনো জিনিস আমি তো দেখি না যে কম। পটল নিতাম 40 করে, এখন চাই 60 টাকা। কেন হয়েছে প্রশ্নের জবাব কেউ কাটতে গেল না, আমাদের থেকে নেন। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামে ক্রেতাদের এই ক্ষোভ এখন যেন নিত্যদিনকার। আভাস ছিল সরবরাহ বাড়লে দাম কমবে শীতকালীন সবজির, কিছুটা কমলেও এখনো তা হাতের নাগালের বাইরে বলছেন ক্রেতারা। এখনো বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার উপরেই। কোনো মনিটরিং করে না, মনিটরিং করলে বাজারে তো দাম থাকতো না। আমাদের দেশে এটাই নিয়ম, কিন্তু সেই পরিমাণে দাম কমেনি। এখন সাপ্লাই কম নাকি সেটা বোঝা যাচ্ছে না। এখন রাজধানী বাজারগুলোতে পাল্লা দিয়ে বাড়া চাল, ডিম, তেল, চিনির দামে নাকাল হচ্ছে সাধারণ ক্রেতারা। তবে অনেকটা অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের বাজার। 20 টাকা 25 টাকা এরকম করে কমছে। এখন তো মাছের সিজন, মাছ দাম কম। মিনিকেট আগে পুরান যেগুলো দেশি ছিল 60 টাকা, এ সপ্তাহে 64-65 টাকা চলতেছে। তেল হয়েছে এখন 720 টাকা। কোম্পানি রেটের সামনে কইতেছে 20 টাকা কিনেই পড়বে, তারপর আপনার গায়ে রেট বাড়তি হবে। বিক্রেতারা বলছেন বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কেন দাম বেড়ে চলছে তার কোনো সদুত্তরও নেই তাদের কাছে। এটা খামারিরা সিন্ডিকেট করে দামটা বাড়ায়। 300 টাকার উপরে ছিল, কমছে 210 টাকা কেজি ছিল পাইকারি কিনছে, আবার এখন 230 টাকা কেজি কিনতে আছে। কারণ হুট করে কেন বাড়বে, বাড়ার তো কোনো সুনির্দিষ্ট কারণ নাই। সাধারণ ক্রেতাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিদিনই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে অল্প আয়ের মানুষ শুরু করে উচ্চবিত্তরাও এখন দিশেহারা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে শীতার্থ ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ময়মনসিংহের ত্রিশালে বিনামূল্যে চক্ষু, গাইনি, শিশু রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করে ব্যাংকটি। এ সময় প্রায় ৩,৮৪১ জন রোগীর চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ৩৬৬ জন চোখের রোগীকে বিনামূল্যে চোখ অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। এবারে খেলার খবর জানাতে আমাদের আরেকটি স্টুডিওতে অপেক্ষা করছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। আমরা চলে যাব গালিবের কাছে। আফরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খেলার খবর জানাবো ক্লেমনের সজনে। শুরুতেই ফুটবলের খবর। স্বাধীনতা কাপ ফুটবলে শনিবার মাঠে নামছে বসুন্ধরা কিংস। ডি গ্রুপে অস্কার ব্রুজনের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেভির বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়ে বেশ ফুরফুরে বসুন্ধরা কিংস। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসি। গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে অস্কার ব্রুজনের দল। দলে নেই বড় কোনো ইনজুরি। নতুন বিদেশি রিক্রুট স্ট্রোজান ভ্রানজেসের সঙ্গে রবিনহো ও ফার্নান্দেসকে নিয়ে গোছানো আক্রমণ ভাগকে সামলাতে কঠিন পরীক্ষা দিতে হবে পুলিশ এফসিকে। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় নেভির প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। ক্রিকেটের খবর। বাংলাদেশ পাকিস্তান সিরিজে ঢাকা টেস্টে ৩ স্পিনার ও ১ পেসার নিয়ে খেলার সম্ভাবনা বাংলাদেশের। দ্বিতীয় টেস্টের শঙ্কা আছে তাসকিনকে নিয়ে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তার বিষয়ে সিদ্ধান্ত আসবে ম্যাচ শুরুর ঠিক আগে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব জানান দলের অধিনায়ক মমিনুল হক। ২ ম্যাচ সিরিজের শেষ টেস্টে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ১০টায়। মিরপুরের চেনা এই উইকেটটাই হবে টাইগারদের মান বাঁচানোর লড়াই। চেনা এই সেন্টার উইকেট দীর্ঘদিনেও অচেনা সাকিব মুশফিকদের কাছে। তাই তো সাদা পোশাকে টাইগার ক্রিকেটের বয়স ২০ পেরিয়ে যাওয়ার পরও নিজেদের ঘরের মাঠে লাল বলের ক্রিকেটের লড়াইয়ে নামার আগে মাথায় থাকে রাজ্যের সব শঙ্কা। ম্যাচের আগে শেষ নেট অনুশীলনে মুশফিক লিটনদের নিয়ে বাড়তি সময় কাজ করিয়েছেন ব্যাটিং কোচ। টপ অর্ডারে এর আগের টেস্টের ব্যর্থতার গল্পটি টিম ম্যানেজমেন্টে হতাশাই শুধু বাড়িয়েছে। অন্যদিকে এদিন নেটে বল ঘোরানোর দিকেই ছিল সাকিব আল হাসানের সব মনোযোগ। টিম কম্বিনেশন ও প্রতিপক্ষের শক্তিমত্তার কথা মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে ফ্ল্যাট উইকেটটাই চান মমিনুল। সবাইকে কিন্তু স্পিন ভালো, তো আমার কাছে মনে হয় সাবকন্টিনেন্ট আপনার স্পিন না করাটাই সবচেয়ে বেটার। এটা আমি না, অন্যান্য সব টিমই তাই করে। তো আমার কাছে মনে হয় যে ফ্লাইট উইকেট সবচেয়ে বেটার, আমি এটা প্রিফার করি আর কি। সাকিবে ঢুকলে তো আপনার একটু ইজি হয়, আপনারা সবাই জানেন। ওনার দেখলাম উনি ভালোই আছেন, আপনার কাজ এই কয়েকদিন প্র্যাকটিস করেছেন, তো ভালোই লাগছে দেখে। তো আমার কাছে মনে হয় যে টিম কম্বিনেশন ৪-৭ হবে আর কি, ওইরকম মানে 5 বোলার 4 বোলার 7টা ব্যাটসম্যান এরকম চিন্তা ভাবনা করছে। নেটে এদিন পুরো রানাপে বল করলেও চোটের কারণে এই ম্যাচে শঙ্কা আছে তাসকিনকে নিয়ে। তাকে খেলাতে টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করবে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে তাসকিনকে নিয়ে ক্যাপ্টেন মমিনুল ভাবছেন একটু ভিন্নভাবেই। আমার কাছে মনে হয় যে ওর একটু এখনো আপনার ওইভাবে মানে এই ম্যাচ খেলার জন্য হয়তো কালকে পর্যন্ত ওয়েট করা লাগবে, হয়তো কালকে আরেকটু দেখতে হবে, তখন হয়তো ডিসিশন নিতে পারবো। কিন্তু আমার কাছে মনে হয় সে নিউজিল্যান্ড খেলার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত। এদিন মিরপুরের একাডেমি মাঠে ৩ ঘন্টার অনুশীলন সেশন করে পাকিস্তান দল। পুরো সিরিজটি দুর্দান্তভাবে কাটানো বাবর আজমরা চাইবেন শেষ ম্যাচটায় জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বসুন্ধরা গ্রুপ ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি কাপ পর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সিটি ব্যাংক। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ও ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ব্র্যাক ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। টস জিতে ব্র্যাক ব্যাংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এমটিভি। শুরুটা মোটেও ভালো হয়নি ব্র্যাকের। দলীয় ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। স্বল্প পুঁজিতে গুটিয়ে যাওয়ার শঙ্কা ব্র্যাক ব্যাংকের, তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১২১ রান তোলে ব্র্যাক ব্যাংক। জবে রানা কুমার রয়ের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১ ওভার হাতে রেখে জয় তুলে নেয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে এফএসআইবিএলকে ১৮ রানে হারিয়ে ফাইনালে সিটি ব্যাংক।
মুম্বাই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগুচ্ছে ভারত। 4 উইকেট হারিয়ে স্বাগতিকরা প্রথম দিন শেষ করেছে 221 রানে। বৃষ্টির কারণে সময় মতো হয়নি টস। লাঞ্চের পর খেলা শুরুর সিদ্ধান্ত নিলেও টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুটাও ভালো হয় বিরাট কোহলিদের। মায়াঙ্ক আগারওয়াল ও শুভমান গিলের ওপেনিং জুটি থেকে আসে 80 রান। এরপরই কিউই বোলারদের পরপর 3 আঘাত। 80 রানের মধ্যেই আউট হন শুভমান গিল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। কিন্তু উইকেটের অপর প্রান্তে অবিচল ছিলেন মায়াঙ্ক। বড় ইনিংস খেলতে না পারলেও মুম্বাই টেস্টের পর বাদ পড়ার শঙ্কা ছিল, তবে সেই চাপ সামলে দিন শেষে 120 রানে অপরাজিত আছেন এই ব্যাটসম্যান। তার সঙ্গী 25 রানে অপরাজিত ঋদ্ধিমান সাহা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। চলে যাচ্ছি অপর স্টুডিওতে। গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সার সংকটে কৃষি উৎপাদন ব্যাহত। 1100 টাকার টিএসপি বিক্রি হচ্ছে 2200 টাকায়। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ডিলারদের। নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত। 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা, হল ছেড়েছে শিক্ষার্থীরা। ইউপি নির্বাচনে বিদ্রোহীদের মদতদাতা মন্ত্রী এমপিদের নামের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে। 2-1 দিনের মধ্যেই আসতে পারে কঠোর সিদ্ধান্ত। গণফোরামের কেন্দ্রীয় সম্মেলনে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান। খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের। অমিক্রণ নিয়ে উদ্বেগ বাড়ছেই। মালয়েশিয়া, শ্রীলঙ্কাতেও দেখা মিলছে একই উপসর্গের। আফ্রিকার 7 দেশ থেকে ঢুকলে 14 দিনের কোয়ারেন্টাইন। রাজধানীর বাজারে এখনো বেশিরভাগ পণ্যের দাম আকাশ ছোঁয়া। বাজার ভেদে নিত্য পণ্যের দর নিয়েও মিশ্র প্রতিক্রিয়া। সরবরাহ থাকলেও বেশি দামের উত্তর নেই কারো কাছে। এবং 2 ম্যাচ সিরিজের শেষ টেস্টে শনিবার মিরপুরে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। 3 স্পিনার ও 1 পেসার নিয়ে খেলার সম্ভাবনা বাংলাদেশের, শঙ্কা তাসকিনকে নিয়ে। এই ছিল এখনকার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।